নমস্কার। আমরা আজকে একটি অনুষ্ঠানে চলে এসেছি। অনুষ্ঠানের শুরুতেই সময় নষ্ট না করে আমরা চলে যাব একটি গান। শুনলেন অদ্রিজার গান। অদ্রিজাকে অনেক অনেক ধন্যবাদ, স্নেহ ও আদর। খুব সুন্দর হয়েছে অদ্রিজা তোমার গান। আরো পরবর্তীতে আমরা এরকম গান তোমার কাছ থেকে শুনবো, ঠিক আছে? এই প্রত্যাশায় রইলাম। আপনারা অদ্রিজার গান শুনলেন। গানটি শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন গানটি কার। দাদা ঠাকুরের গান। উনি একজন বিদূষক মানুষ ছিলেন। আমরা আসছি ধীরে ধীরে আমাদের অনুষ্ঠান নিয়ে, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার, আমি কবিতা বসাক। নমস্কার, আমি আনন্দ দাস। আজকে প্রথমে যে গান দিয়ে শুরু করল, বিদূষক অসাধারণ একজন ব্যক্তিত্ব, যাকে নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে মত বিনিময় করে নেব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দাদা ঠাকুর ছিলেন দখলপুর গ্রামের মানুষ। তাকে ডাকতেন দাদা ঠাকুর, দা ঠাকুর, কেউ বা ডাকতেন কাকা ঠাকুর। গ্রামের মানুষ বা প্রতিবেশীরা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভেজাল, বিজ্ঞ, হাস্যরসিক এই মানুষটির কাছে যে কোনো সাহায্যের জন্য যেতে পারে। আসলে দাদা ঠাকুর ছিলেন এমনই একজন মানুষ, তিনি এত বিজ্ঞ পণ্ডিত ছিলেন, কিন্তু গ্রামের মানুষের কাছে তিনি একদম সহজ সরল একজন মানুষ ছিলেন। এর কারণ হচ্ছে তিনি গ্রামের মানুষদের এত আপন মনে করতেন, গ্রামের মানুষদের কোনো বিপদ আপদ বা যে কোনো সাহায্যের জন্য তিনি একদম ঝাঁপিয়ে পড়তেন, এবং গ্রামবাসীরাও তাকে যে কোনো সাহায্যের কথা নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারতেন, এবং অবলীলাক্রমে তিনি সবটা দিয়ে তাদের সহযোগিতা করতেন। ওনার মনটা ছিল সরলতায় ভরা। দখলপুর গ্রামের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। মাত্র 2 বছর বয়সে পিতৃহারা এবং 6 বছর বয়সে মাতৃহারা শিশুটি কাকা রসিকলালের কাছে দখলপুর গ্রামে বেড়ে ওঠে। গ্রাম্য শিক্ষক
রসিকলাল শরৎচন্দ্র পণ্ডিতকে পিতৃস্নেহে অভাব অনটনের মানুষ করলেও অকুতোভয় প্রতিবাদী বিবেকবান মানুষ হওয়ায় শিক্ষায় শিক্ষিত করেছিলেন। দখলপুর গ্রামের সঙ্গে দাদা ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত থাকাটা স্বাভাবিক। তারপরে উনি বেশিরভাগ সময়, জীবনের বেশিরভাগ সময়ে গ্রাম্য মানুষের সঙ্গে থেকেছেন, সেখানে মানুষ হয়েছেন। দাদা ঠাকুর যাকে বাবা বলে ডাকেন, আসলে কাকা ছিলেন। পিতৃহারা হওয়ার পর তিনি দখলপুরেই মানুষ হন। তিনি যে এত সহজ সরল এবং নির্ভেজাল একটা মানুষ ছিলেন, তার প্রেরণা ছিলেন তার কাকা রসিকলাল। মানুষটি এমন ভাবে মানুষ হয়েছিলেন, এটা ঘটনা বলি আপনাকে। সেটা হচ্ছে শৈশবকালে যখন দাদা ঠাকুর কাকা রসিকলালকে অর্থাৎ বাবাই বলতেন, বাবাকে বলেছিলেন যে জুতো কিনে দেওয়ার জন্য, তখন কাকা রসিকলাল বলেছিলেন, ওই যে দেখতে পাচ্ছিস ওই যে মানুষটি দুটো পা নেই, সে নির্দ্বিধায় নিঃসংকোচে অবলীলে সমস্ত কাজ করতে পারে, আর তোর দুটো তো পা রয়েছে, তোর জুতো কি হবে? এই যে কথাটি দাদা ঠাকুরের মনে একদম গেঁথে গিয়েছিল, ফলে সে সারা জীবন খালিফা খালিফা অফ বাগদাদ। আনন্দদা, দখলপুর গ্রামে তো আপনার জন্ম। তো হ্যাঁ, আসলে দাদা ঠাকুরের গ্রাম একদম দখলপুর গ্রামে আমার জন্ম। এমন এক গ্রামে জন্মগ্রহণ করতে পেরে, বা দাদা ঠাকুরের স্মৃতি বিজড়িত গ্রামে আমি জন্মগ্রহণ করেছি এবং এই মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে খুব ভালো মনে হয়, গর্বিত মনে হয়। এ বিষয়ে আমি চারটি লাইন বলছি। আনন্দদা, জন্ম আমার জঘন্য স্থান পল্লী গ্রামের জঙ্গলে, দেশের মঙ্গল যেমন তেমন নিজের পেটের মঙ্গলে, আজ রাত্রিরে ভরে রাখি খালি আবার কালকে তা, পেটের জ্বালায় বিদূষক চলে এলেন কলকাতা। হ্যাঁ, আসলে দাদা ঠাকুর তার জন্ম সম্বন্ধে বলতে গিয়ে একটি পত্রিকাতে এভাবেই তিনি তার পরিচয় জ্ঞাপন করেছিলেন। আসলে হ্যাঁ, এই মানুষটির জন্ম একদিনের। কি বলছেন আনন্দদা? হ্যাঁ, তা আবার হয়? হ্যাঁ হয়। দেখতেই পাচ্ছেন 27শে এপ্রিল 1879 সালে দাদা ঠাকুরের জন্ম এবং মৃত্যু দেখতে পাচ্ছেন 27শে এপ্রিল 1968। তো 27শে এপ্রিল জন্ম, 27শে এপ্রিল মৃত্যু, তাহলে এক জীবনকাল তো একদিনেরই হলো। আচ্ছা, আসলে মজা করলাম এই কারণে দাদা ঠাকুরকেও নিয়ে এবং ছেলের মৃত্যুকেও নিয়ে তিনি রসিকতা করেছেন। এমনই বিদর্শক মানুষ ছিলেন, অতি সূক্ষ্ম বিষয় নিয়ে তিনি রসিকতা করেছেন। এর সঙ্গে একটি কথা আমার মনে পড়ছে। দাদা ঠাকুর যখন মৃত্যুশয্যায়, তখন ওনার বৌমা একবার বলেছিলেন যে বাবা আপনি কি হরলিক্স খাবেন? তখন দাদা ঠাকুর বলেছিলেন, আমার সব পার্সি তো লিক্স হয়ে গেছে, হরলিক্স আর কি করবে। এরকমই রসিক মানুষ ছিলেন আসলে ঠিকই বলেছেন, সব পার্সি লিক হয়ে গেছে, আমি এখন শেষের দিকে। একদম সেটা বোঝাতে চেয়েছি। মৃত্যুর শয্যায় তিনি এরকম রসিকতা করতে পারেন, কজনই বা করতে পারেন। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো নিজের মৃত্যুকে নিয়ে রসিকতা করেছেন। আসলে একটা ঘটনার কথা বলি। দাদা ঠাকুর যখন ছেলের মৃত্যু হয়, শবদাহে রূপাগ্নি করার পর তিনি সেই গঙ্গার শ্মশান থেকে উঠে এসে শ্লেষাত্মকভাবে মৃত্যুকে নিয়ে রসিকতা করেছেন। বলে 64 দিন ধরে ম্যাচ ড্র করে গেলাম, আজকে হেরে গেলাম। এই যে 64 দিন ধরে যে ড্র করার কথা তিনি বললেন, অর্থাৎ তার ছেলের মৃত্যুকে নিয়ে তিনি এই কথা বলতে পারলেন। এবং শুধু তাই নয়, তিনি ওইখানে বসে কয়েকটা গানের লাইন একদম তৎক্ষণাৎ গাইলেন। এটা কালকের ভিডিওতে বা ফেসবুক লাইভে আপনাকে শোনাবো। আগামীকাল আমরা শোনাবো, সেটা নিয়ে আসবো, অবশ্যই আসবো। আগামীকাল 7টার সময় আমাদের সঙ্গে থাকবে। আমাদের একটা লাইভ প্রোগ্রাম আছে। হ্যাঁ, দাদা ঠাকুরের লাইভ নিয়ে আমরা লাইভ আগামীকাল করব সন্ধ্যে 7টায়। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দাদা ঠাকুর নিয়ে অনেক স্মৃতি বিজড়িত দখলপুর গ্রামে অনেক ঘটনা রয়েছে, খুব মজার ঘটনা। সত্যি আপনি যদি একটু বলেন।
আমাদের দর্শক বন্ধুদের এই ইতিবৃত্ত গ্রামের সম্পর্কে যদি জানা তাহলে খুব ভালো হয়। আমাদের দর্শক বন্ধুরাও উপকৃত হবে এবং তারা অনেক কিছু জানতে পারবে। দাদা ঠাকুরের গ্রাম তো আসলে 150 ঘর, তখন ব্রাহ্মণ অব্রাহ্মণ গরিব চাষিদের নিয়ে গ্রাম, অভাব অনটন লেগেই থাকতো। এর মাঝে দাদা ঠাকুরের পাড়াতে ভুবন বলে একজন ছিলেন, তিনি তার সংসারে অভাব অনটন লেগেই থাকতো। তো সকাল যে অভাব অনটন লেগে থাকলে এরকম হয় সকালবেলা, কিন্তু তিনি অন্যরকম রসিক মানুষ ছিল, মানে যা হচ্ছে হোক, কি করা যাবে, আমি তো পরিশ্রম করছি, যেগুলো খাচ্ছি পাচ্ছি খাচ্ছি, এরকম ব্যাপার। তো স্ত্রী কিন্তু তাকে কিন্তু মাঝে মাঝে খোঁটা দিতেন। একদিন সকালবেলায় কি হয়েছে, ভুবন ঘুম থেকে উঠেছে, এদিকে বউ কিন্তু ঝাঁটপাট দিতে দিতে গিয়ে দিচ্ছে, এবং ভুবন একটু অন্যরকম মানুষ ছিল, যে শুধু চাটা খেতে খুব ভালোবাসতেন, ও যা কিছু হচ্ছে ও কিছু কাজ করতো, একটু হেসে গেলে বাড়ি থেকে বেরিয়ে যেত। তো বউ ঝাড় দিচ্ছে, তো ভুবন তার স্ত্রীকে বলছে, কই গো গিন্নি, জম্পেশ করে এক কাপ চা দাও তো। তখন গিন্নি গিয়েছে রেগে। গিন্নির রাগার কারণ হচ্ছে তিনি গিন্নির দেখেছে ঘাড়ে কিন্তু সেই চিনিতে কিছু নেই। তার আগে দুবার তিনবার অনেকবার বলেছে যে চিনি নেই, তুমি চিনি নিয়ে এসো, না তো চা কি করে হবে। তখন বলছে কেন ওই বোন বলছে কেন ওই ভাঁড়ে মরা ভাঁড়ে ভাঁড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ভাঁড়টাকে দিয়ে দিল একদম ধাঁয়ে করে ফেলে। ওনাকে পই পই করে বললাম যে চা চা চিনি নিয়ে এসো, চা তুমি সকালবেলা উঠেই জানি তুমি চা খাবে বলবে, আর বেশ করে চা খাবো, মোটা চিনিটা কিন্তু বাঁ ফেলে দিবে। দাদা ঠাকুর খেয়াল করে তিনি রচনা করলেন, প্রভাত হইল ভুবন গাহিল টাকা 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 বলে, ঝাঁকে 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 থাকে 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 চলছে ক্যারানকুরি। প্রভাত হইল ভুবন গাহিল টাকা 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 বলে, রূপ চক্রাকার তুমি ভগবান, রূপ চক্রাকার তুমি ভগবান, গোলকে ভুলকে। এই যে জয়গান, টাকার জয়গান তিনি গান রচনা করলেন। এই যে একটা আরো অনেক গানের কথা রয়েছে, খুব মজার একদম। তো এই যে বাস্তব কথা, টাকাকেই সবাই কি করে দেবতা মনে করে, এই রসিকতা, এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু গান রচনা করলেন। এই যে আর এই যে ব্যক্তিত্ব, এটাকে আমরা সত্যি সম্মান এবং শ্রদ্ধা করি, আজীবন আমরা মনে রাখবো তার এই। আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা পরবর্তী আগামী কালকে, এবং দাদা ঠাকুরকে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কয়েকদিন অনুষ্ঠান করবো, আপনারা সঙ্গেই থাকবেন। আনন্দদা, ওনার একটি সবচেয়ে ছোট কবিতা রয়েছে বলে জানা যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই যে যেমন জীবন বললাম একদিনে, তার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ছোট কবিতা। তাই? হ্যাঁ। আচ্ছা, সেটা একটু শোনালে কেমন হয়? হ্যাঁ, দর্শকদের শুনে রাখা ভালো। হ্যাঁ, আমরা শুনে রাখবো। 4 লাইনের একটি ছোট্ট কবিতা আমরা শোনাচ্ছি। তার আগে প্রেক্ষাপটটা যদি একটু আনন্দদা বলেন। হ্যাঁ, প্রেক্ষাপট হচ্ছে বাড়ির পরিচয়। দাদা ঠাকুর খেতে দিচ্ছেন, দাদা ঠাকুর খাবার যেগুলো প্রয়োজন সেগুলো চাইছেন, সে কিভাবে চাইছেন সেটা কবিতার আকারে দাদা ঠাকুর প্রকাশ করেছেন। এটা পৃথিবীর সবচেয়ে ছোট কবিতা, এটা পৃথিবীর সবচেয়ে ছোট কবিতা। আপনারাও মনে রাখবেন। এটা কিন্তু মুখস্থ করতে হবে না। ঝি কি ঘি দি, আসলে ঝি কে বলছে ঘি দিতে, ঘি দিচ্ছি। এরকম 4টি বর্ণে 4 লাইনের একটি কবিতা, পৃথিবীর সবচেয়ে ছোট কবিতা। আরো অনেক মজার বলা অনেক ঘটনা রয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আগামী কাল সন্ধ্যে 7টার সময় আমরা আবার আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকবেন। আরো মজার কিছু ঘটনা আমরা আপনার সঙ্গে তুলে ধরব। সঙ্গে আপনারা মতামত দেবেন, আপনারা কেমন লাগলো, হ্যাঁ অবশ্যই কেমন লাগলো জানাবেন। দাদা বলে সেটাও জানাবেন আমাদেরকে। হ্যাঁ অবশ্যই। দাদা ঠাকুর সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, অনেক অজ্ঞাত বিষয় আপনাদের কাছ থেকে আমরা জানবো, কিছু জানাবো।
আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।